আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সমাস নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ এই সমাস থেকে তোমাদের একটা থেকে দুইটা কোশ্চেন 100% থাকবে। সমাজ বিস্তর একটা বিশাল জায়গা, কিন্তু পরীক্ষার হলে যে কোশ্চেন করা হয় সে কোশ্চেন কিন্তু বিশাল জায়গা থেকে করা হয় না। সমাজের বিশেষ কিছু জায়গা আছে, বিশেষ কিছু প্রকার আছে, সেই প্রকার থেকে সেই কোশ্চেনগুলো করা হয়। তো আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থাৎ প্রশ্ন করা হয়, সমাজ থেকে প্রশ্ন করা হয় এমন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে শুধু আলোচনা করব, অতিরিক্ত কোনো আলোচনা করা হবে না। অর্থাৎ তোমরা আজকের ক্লাসটা যদি করো তোমরা 100% ইনশাল্লাহ সমাজ নিয়ে যে কোশ্চেনে আসুক না কেন তোমরা সেটার আনসার করতে পারবা ইনশাল্লাহ। তো চলো, প্রথমত হচ্ছে এক পাশে আমরা নিয়ম লিখেছি, অর্থাৎ ক্লু দিয়েছি কোন সমাস কিভাবে চিনব আমরা, আর আরেক পাশে দিয়েছি উদাহরণ। এখন আমরা নিয়ম কোনটা কিভাবে চিনব, ক্লু পরে শিখব, ক্লু এখন দেখব না, প্রথমে আমরা দেখব উদাহরণগুলো। কেন উদাহরণগুলো দেখব? আমাদের এই জায়গায় একটা ভুল সিস্টেমে আমরা শিক্ষা গ্রহণ করার কারণে আমরা পরীক্ষার হলে ভালো আনসার করতে পারি না। স্বাভাবিকভাবে আমাদেরকে শেখানো হয় আগে নিয়ম, কিন্তু পরীক্ষার হলে আমাদের সামনে দেওয়া হয় উদাহরণ। তুমি দেখো, তোমার সামনে দেওয়া হচ্ছে উদাহরণ, তুমি শিখতেছো নিয়ম। অর্থাৎ তোমার মাথার ভিতরে হচ্ছে নিয়ম, তুমি সামনে পাইতেছো উদাহরণ, অর্থাৎ উদাহরণের মধ্যে তুমি নিয়ম প্রয়োগ করো। যদি এভাবে শেখা হতো যে উদাহরণ তুমি শিখছো, উদাহরণটাকে আগে দেখছো, সেই উদাহরণ থেকে তুমি নিয়মটাকে খুঁজে বের করছো, এর ফলে তুমি নিয়ম শিখছো, তাহলে তোমার সামনে যত উদাহরণ আসুক না কেন তুমি সকল যে কোনো ধরনের উদাহরণ তুমি আনসার করতে পারতেছো। তো আজকে আমরা প্রথমে উদাহরণ থেকে এরপরে শিখব। দেখো, প্রথম উদাহরণের মধ্যে যে শব্দটা আছে সেটা হচ্ছে চন্দ্রোজ্জ্বল। চন্দ্রোজ্জ্বল অর্থাৎ হচ্ছে চন্দ্র উজ্জ্বল। চন্দ্রোজ্জ্বল মানে শব্দটা হচ্ছে কি চন্দ্র যোগ উজ্জ্বল। শব্দটা কি? চন্দ্র যোগ উজ্জ্বল, চন্দ্রোজ্জ্বল। দেখো, এই চন্দ্রোজ্জ্বলের মধ্যে চন্দ্র হচ্ছে নাউন বিশেষ্য, আর উজ্জ্বল কি আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ। উজ্জ্বল কি? অ্যাডজেক্টিভ। এটা কি নাউন আর সেটা কি অ্যাডজেক্টিভ। এরপর আরেকটা আছে চন্দ্রমুখ। চন্দ্রমুখ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে মুখ। এখানে দেখো চন্দ্র নাউন, মুখ নাউন। এখানে এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো, তুমি এই ধরনের যে সমাসগুলো আসবে, এই ধরনের যে শব্দগুলো আসবে, সেই শব্দগুলো তুমি সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তুমি জাস্ট এই জায়গাটা বোঝো, দুইটা শব্দ কাছাকাছি কিন্তু দুইটার সমাস ভিন্ন, দুইটার সমাস ভিন্ন। একটা হচ্ছে চন্দ্রোজ্জ্বল আর একটা হলো চন্দ্রমুখ। চন্দ্রোজ্জ্বলকে বাংলা আমরা পাই চন্দ্র যোগ উজ্জ্বল, আর একটা হচ্ছে চন্দ্র যোগ মুখ। একটার মধ্যে নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে, আর একটা হচ্ছে দুইটাই নাউন। যখন দেখবা যে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ আছে, এই ধরনের শব্দগুলোর মধ্যে যখন দেখবে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, তখন সেটা হবে উপমান। সেটা কি হবে? উপমান হবে। সেটা কি হবে? উপমান। এই দেখো, আমি এখানে লিখে দিছি যে উপমান মানে হলো বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ। যদি কোনো শব্দের মধ্যে একসাথে এই দুইটা জিনিস পাও তাহলে সেটা কি হবে? উপমান। অর্থাৎ মান, অর্থাৎ তুলনা বুঝাবে, যে সকল শব্দগুলো তুলনা বুঝাবে। উপমান এবং উপমিত দুইটার মধ্যেই তুলনা বোঝায়। এখন কোনটা উপমান হবে কোনটা উপমিত হবে এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে যে শব্দটা বিশেষ্য এবং বিশেষণ আছে সেটা হচ্ছে যে উপমান, আর যেটার মধ্যে দুইটাই বিশেষ্য। যেমন দেখো চন্দ্রমুখ, চন্দ্র এবং মুখ, চন্দ্র এবং মুখ দুইটাই বিশেষ্য। যখন দুইটাই বিশেষ্য হবে কিন্তু তুলনা বুঝাবে, দুইটাই বিশেষ্য, তখন সেটা হবে যে তোমাদের উপমিত। সেটা কি হবে? উপমিত। তোমাদের এখন আরও ইজি করে আরেকটা জিনিস শিখাইয়া দিই। অর্থাৎ তোমরা হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না, যে হয়তো মনে করো যে নাউন বিশেষণ তোমরা খুঁজে বের করতে পারতেছো না। হ্যাঁ,
নাউন বিশেষণ তোমরা খুঁজে বের করতে পারতেছ না, তাহলে তোমরা তখন কি করবা? তখন যে শব্দটা অর্থ সত্য হবে, সত্য, সেটা হবে উপমান। যদি শব্দটার অর্থ যে শব্দটা থেকে তোমাকে বের করতে বলতেছে যে এই শব্দটা উপমান, উপমিত নাকি কোন সমাস, তখন যদি ওই শব্দটা যদি সত্য হয় তাহলে সেটা হবে উপমান। যেমন দেখো, চন্দ্রোজ্জ্বল, চন্দ্রের মতো উজ্জ্বল, চাঁদের মতো উজ্জ্বল, এটা কিন্তু হয়, এটা সত্য কথা। মানুষ চাঁদের মতো উজ্জ্বল হয়, এখানে অসত্য কিছু না, সত্য, এটা সত্য কথা। তার মানে কি? এটা উপমান, সত্য হলে উপমান। এরপরে চন্দ্রমুখ। ভাই, আজ পর্যন্ত তুমি কারো মুখ চাঁদের মতো দেখছ? অর্থাৎ এখানে চন্দ্রমুখ বলতে হচ্ছে চাঁদের আকারের মুখ। আমার কথা বুঝছো? মুখ চাঁদের মতো উজ্জ্বল হয়, কিন্তু চাঁদের যে বিশাল বড় আকার, ওই বিশাল বড় আকারের মতো কি মানুষের মুখ হয়? মানুষ তুলনা করে, এটা সত্য, কিন্তু এটা তো বাস্তব না। যে চাঁদের মতো তো কখনো মানুষের মুখ হয় না, বিশাল বড় একটা চাঁদের মতো তো মানুষের কখনো মুখ হয় না। তাহলে এটা কি? মিথ্যা কথা। তাহলে এটা কি? মিথ্যা। চন্দ্রমুখ তাহলে কি? মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে উপমিত। অর্থাৎ দুইটা ক্লু। প্রথম ক্লু হচ্ছে যে বিশেষ্য এবং বিশেষণ থাকলে হবে উপমান, আর দুইটাই বিশেষ্য হলে হবে উপমিত। আর যদি এইভাবে না বুঝতে পারো তাহলে যেটা সত্য অর্থ বুঝাবে সেটা হবে যে উপমান, আর যেটা মিথ্যা অর্থ বুঝাবে সেটা হবে উপমিত। এরপরে হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু এখানেও তুলনা বোঝাচ্ছে। এই বিষাদ সিন্ধু এটা তাহলে কোন সমাস হতে পারে? বিষাদ সিন্ধুর মধ্যে দেখো, বিষাদ সিন্ধুর মধ্যে বিষাদ এবং সিন্ধু দুইটা শব্দ, বিষাদ এবং সিন্ধু দুইটা শব্দ এখানে ব্যবহার হয়েছে। এটা হচ্ছে বিষাদ। বিষাদ মানে হচ্ছে কষ্ট, মানুষের ভিতরে যে কষ্ট। আচ্ছা, মানুষের ভিতরে যে কষ্ট, এটাকে আমরা কখনো দেখি? তোমরা কেউ দেখছো কারো ভিতরে যে কষ্ট আছে, ওই কষ্টটা আমরা অনুভব করি, কিন্তু কখনো তো দেখি না। আর সিন্ধু মানে হচ্ছে নদী। পাকিস্তানের একটা নদী আছে, সেই নদীর নাম হচ্ছে সিন্ধু। অর্থাৎ বিষাদ সিন্ধু মানে বোঝানো হচ্ছে সিন্ধু নদীর মতো তার কষ্ট। তুলনা করছে কিসের? তার কষ্টকে তুলনা করতেছে কিসের সাথে? সিন্ধু নদীর সাথে। সিন্ধু নদীর মতো তার কষ্ট। তার মানে বিষাদ অদৃশ্য, দেখা যায় না, আর সিন্ধু নদী অবশ্যই এটা আছে, সেটা দেখা যায়। তাহলে অদৃশ্য এবং দৃশ্য যদি কোনো শব্দ তুলনা করে, আর সেটা যদি অদৃশ্য এবং দৃশ্যমান দুইটার সমন্বয়ে হয়, তখন সেটা হবে রূপক। সেটা কি হবে? রূপক। দেখো আমি লিখেছি 3 নম্বরে, রূপক মানে হলো অদৃশ্য প্লাস দৃশ্য, অদৃশ্য প্লাস দৃশ্য, অদৃশ্য প্লাস দৃশ্য। অর্থাৎ উপমান, উপমিত এবং রূপকের তিনটার পার্থক্য তোমরা বুঝতে পারছো। প্রথম পার্থক্য হচ্ছে যে উপমান সবসময় দুইটা, যে উপমান যে শব্দটা হবে, যে সমাসটা হবে, সেই শব্দটার দুইটা অংশ থাকবে, দুইটা অংশের দুইটাই কি নাউন হবে, বিশেষ্য হবে। এরপরে উপমিতের যে দুইটা অংশ থাকবে, এর মধ্যে উপমানের মধ্যে একটা অংশ নাউন হবে আর একটা হচ্ছে বিশেষণ হবে। একটা অংশ নাউন হবে আর একটা অংশ বিশেষণ হবে। এখন তোমাদেরকে আরও একটু, যারা মানে বুঝতেছে না, আরও একটু গভীরে যায়। উপমান, এই মান মানে কি বুঝো তোমরা? মান মানে কি? মান মানে সম্মান। সম্মান মানে কি? গুণ না? সম্মান মানে কি? মান মানে সম্মান, আর সম্মান মানে কি? সম্মান মানে কি? গুণ। তাহলে উপমান অর্থাৎ শব্দের মধ্যে, অর্থাৎ সমাসের যে নামটা, নামের মধ্যে আছে যে শব্দটা হবে সেটা অবশ্যই গুণবাচক হবে। আর গুণবাচক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। আমার কথা বুঝতে পারছো? তাহলে বিশেষ্য এবং বিশেষণযুক্ত যদি কোনো শব্দ থাকে, কোনো শব্দ তুলনা করা হয়, তাহলে সেটা হবে উপমান। দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে সেটা হবে উপমিত। আর যদি ওই শব্দটার মধ্যে একটা অদৃশ্য এবং আরেকটা দৃশ্যমান থাকে, তাহলে সেটা হবে রূপক। আর তিনটাকে আবার আরেকটা শর্ট সিস্টেমে বলা যায় যে উপমান সবসময় সত্য তথ্য দিবে, সত্য ইনফরমেশন দিবে।
উপমিত সবসময় মিথ্যা ইনফরমেশন দিবে, আর বিষাদ সিন্ধু সবসময় অসম্ভব তুলনা বোঝাবে, অসম্ভব জিনিস, অসম্ভব তুলনা। ওকে, এরপরে দেখো চিরস্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী এটা কোন সমাস হতে পারে? চিরস্থায়ী এটা হচ্ছে যে কোন সমাস হতে পারে, যদি কোনো শব্দের মধ্যে চির থাকে, চির, যদি কোনো শব্দের মধ্যে চির দেখো, চোখ বন্ধ করে বলবা সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি কোনো শব্দের মধ্যে চির থাকে, এই যে চিরস্থায়ী, চিরস্থায়ী, এই চিরস্থায়ী চির থাকলে সেটা চোখ বন্ধ করে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিদ্যাহীন, তাহলে এটা কোন সমাস হতে পারে? বিদ্যাহীন, যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের মধ্যে উন হীন শূন্য, এই দেখো উন হীন শূন্য এবং উপকরণ বাচক দেখো, যদি কোনো শব্দের মধ্যে উন হীন শূন্য কোনো উপকরণ বাচক দেখো, তাহলে সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। সেটা কি? তৃতীয় তৎপুরুষ সমাস হবে, সেটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন বিদ্যাহীন, এরপরে হচ্ছে যে কি করে জানি, বিদ্যাহীন, বিদ্যা শূন্য, বিদ্যা শূন্য, উপকরণবাচক মানে হচ্ছে যে স্বর্ণমণ্ডিত, রূপামণ্ডিত, এগুলা কি উপকরণবাচক। এই উপকরণবাচক এই শব্দগুলো সবসময় তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। এরপর ফাটাগার, দেখো ফাটাগার, এই ফাটাগার যদি কোনো শব্দের মধ্যে, যদি কোনো শব্দের মধ্যে আগার আলোয় যাত্রা, আগার আলোয় যাত্রা, আগার আলোয় যাত্রা, এই তিনটা জিনিস দেখো, তাহলে সেটা চোখ বন্ধ করে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এই দেখো চতুর্থী তৎপুরুষ সমাস, আগার, আগার আলোয় যাত্রা, আগার আলোয় যাত্রা যদি থাকে, যেমন দেখো ফাটাগার, ফাটাগার, অর্থাৎ এখানে কি আছে? ফাটাগারের সাথে আগার আছে। এরপরে হচ্ছে যে বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে যদি বলি বিদ্যালয় কোন সমাস হতে পারে? বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ সমাসে যে আলোয় আছে। এরপরে বিদেশ যাত্রা, বিদেশ যাত্রা, তাহলে এটা কোন সমাস হতে পারে? ওই যে বিদেশ যাত্রা আছে, তাহলে এটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর পঞ্চম, পঞ্চম দেখো জেল মুক্ত, যদি কোনো শব্দের মধ্যে মুক্ত দেখো, মুক্ত, যদি কোনো শব্দের মধ্যে মুক্ত দেখো, তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস। এই দেখো পঞ্চমী তৎপুরুষ সমাসে দেখার চিনার উপায় হচ্ছে যে মুক্ত থাকবে, চিনার উপায় কি থাকবে? মুক্ত থাকবে। জেল মুক্ত, যদি বলি হচ্ছে যে তোমার দোষ মুক্ত, তাহলে এটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এরপরে তোমরা এইভাবে মুক্তযুক্ত হচ্ছে যে দোষ মুক্ত, জেল মুক্ত, এরপরে মামলা মুক্ত, ভেজাল মুক্ত, অর্থাৎ মুক্তযুক্ত যত শব্দ পৃথিবীতে আছে সকল শব্দ তোমার কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এরপরে ছাত্রবিন্দু, ছাত্রবিন্দু, শিক্ষকবিন্দু, এই ধরনের শব্দগুলো কোন সমাস হয়? যদি কোনো শব্দের মধ্যে বিন্দু দেখো, বিন্দু, তখন ওই শব্দটা সবসময় ষষ্ঠী তৎপুরুষ হবে, কারণ ষষ্ঠী তৎপুরুষ চিনার উপায় হচ্ছে সেটা কি সমষ্টিবাচক হয়। সেটা কি হয়? সমষ্টিবাচক হয়। ছাত্রবিন্দু, শিক্ষকবিন্দু, এরপর হচ্ছে যে এইভাবে বৃন্দযুক্ত যত শব্দ দেখবা চোখ বন্ধ করে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস দিয়ে দিবা। এরপরে এক চোখা, আ দেখো এক চোখা, এ আ আছে এখানে, আ, এক চোখা, এক চোখা, এটা কোন সমাস হতে পারে? যদি কোনো শব্দের সাথে আ, এরপরে এ, আরেকটা হচ্ছে উ, আ এ উ, দেখো আ এ উ, আ এ এবং উ, এই তিনটা দেখো, তাহলে ওই শব্দটা সবসময় প্রত্যয়ন্ত বহিব্রী সমাস হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের কোশ্চান করলে সবগুলাই গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চান আসে। এক চোখা, আ, এক মুখো, এক গোয়ে, এক গুয়ে, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো সবসময় কি প্রত্যয়ন্ত বহিব্রী সমাস। কি প্রত্যয়ন্ত বহিব্রী সমাস। মাথায় পাগড়ি,
অর্থাৎ কারো মাথায় পাগড়ি আছে, মাথায় পাগড়ি, এই শব্দটা কোন সমাস হতে পারে? মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে ঘড়ি, এই ধরনের শব্দগুলো কি হতে পারে? অর্থাৎ দেখো, মাথায় পাগড়ি, হাতে হাতে ঘড়ি, গায়ে পাঞ্জাবি, এগুলো সবগুলো কি হচ্ছে? সবগুলো শরীরের সাথে সম্পর্কিত। যে কথাগুলো বলতেছি, যে শব্দগুলো বলতেছি, সবগুলো কি শরীরের সাথে সম্পর্কিত। যদি কোনো শব্দ দেখো যে যেটা শরীরের সাথে সম্পর্কিত, তাহলে সেটা সবসময় অলুক বহিব্রী সমাস হবে, সবসময় অলুক বহিব্রী সমাস হবে। ওকে, অর্থাৎ তাহলে মাথায় পাগড়ি এটা কি? মাথায় পাগড়ি এটা কি? অলুক বহিব্রী সমাস। মাথায় টুপি, এরপরে হাতে ঘড়ি, গায়ে পাঞ্জাবি, এই ধরনের যত শব্দ হতে পারে সব সমাস হচ্ছে অলুক বহিব্রী সমাস। এরপরে যথারীতি। যথারীতি কোন সমাস? যথারীতি যদি কোনো শব্দের মধ্যে যথা দেখো, যথা, যদি কোনো শব্দের মধ্যে যথা দেখো, তাহলে সেটা চোখ বন্ধ করে অব্যয়ীভাব সমাস হবে। কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। আমি আবার বলতেছি, যদি কোনো শব্দের মধ্যে যথা দেখো, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হবে, যথারীতি। হ্যাঁ, এরপরে পরিভ্রমণ। পরিভ্রমণ কোনো শব্দের মধ্যে যদি ফরা ফরি, এরপরে প্রতি অনু, এ দেখো ফরি প্রতি অনু, এই উপসর্গগুলো যদি দেখো, পরি প্রতি অনু, এই উপসর্গ যদি কোনো শব্দের মধ্যে পাও, তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা প্রাদি সমাস হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাদি সমাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম টাটকা মুখস্থ করে নেবা, ঠোঁটাস্থ, একদম ঠোঁটাস্থ করে নেবা। পরি প্রতি এবং অনু, এ চারটা উপসর্গ যদি কোনো শব্দে দেখো, তাহলে সেটা চোখ বন্ধ করে প্রাদি সমাস হবে, প্রাদি সমাস। ওকে, তাহলে পরিভ্রমণ কি? প্রাদি সমাস। গ্রামান্তর। গ্রামান্তর, অন্তর আছে, অন্তর। দেখো, গ্রামান্তর কোন সমাস হবে? কোনো শব্দের মধ্যে যদি অন্তর মাত্রা টি খানা, অন্তর মাত্রা টি খানা, এই দেখো অন্তর মাত্রা টি খানা দেখো, তাহলে সেটা সবসময় কি হয়? নিত্য সমাস হবে। কি হবে? নিত্য সমাস হবে। কোনো শব্দের মধ্যে যদি অন্তর মাত্রা টি খানা থাকে, তাহলে সেটা সবসময় নিত্য সমাস হবে। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কোনো শব্দের মধ্যে অন্তর মাত্রা টি খানা দেখো, তাহলে সেটা কি হবে? সবসময় সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে নিত্য সমাস হবে। অন্তর মাত্রা টি খানা থাকলে সেটা সবসময় নিত্য সমাস হবে। এরপরে হচ্ছে যে তোমাদের যেমন গ্রামান্তর, নিত্য সমাস, গ্রামান্তর। এরপরে হচ্ছে যে হিবজখানা, এরপরে হচ্ছে যে তোমার এই ধরনের যত ধরনের শব্দগুলো হয়, একটি মাত্র, তার মাত্র, এই ধরনের শব্দগুলো সবসময় কি হবে? নিত্য সমাস। অর্থাৎ অন্তর মাত্রা টি খানা যদি কোনো শব্দের মধ্যে দেখো, তাহলে চোখ বন্ধ করে ওটা হবে কি? নিত্য সমাস। তবে পার্থক্য এক জায়গায়, এই তেফান্তর, এখানে কিন্তু অন্তর আছে, তেফান্তরটা একটু ব্যতিক্রম। এই তেফান্তরটা সবসময় দ্বিগু সমাস হয়। তেফান্তরটা জানা নিবে, তেফান্তর সবসময় কি হবে? দ্বিগু সমাস হবে। তেফান্তর সবসময় দ্বিগু সমাস হবে। এরপরে হচ্ছে যে তোমাদের চৌরাস্তা এবং 10 গজ, এই দুইটা একটু বুঝবা। এখান থেকে কোশ্চান হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চান হয়, এইটা একটু বোঝার চেষ্টা করো। চৌরাস্তা এবং 10 গজ দুইটা কোনটা কি হবে? দুইটার মধ্যে সংখ্যা আছে, চৌরাস্তার মধ্যে 4 আছে, 10 গজের মধ্যে 10 আছে। এখন কোনটা কোন সমাস হতে পারে? এখানে চৌরাস্তা দ্বারা আমরা বুঝাচ্ছি কি? চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, চৌরাস্তা। এটা হচ্ছে দ্বিগু সংখ্যাবাচক। আবার 10 গজ, এখানেও সংখ্যা আছে। দ্বিগু মানে আমরা বুঝি সংখ্যা থাকলে দ্বিগু, আমাদেরকে ভুলভাবে শেখানো হয় সংখ্যা থাকলে দ্বিগু, কিন্তু না, সংখ্যাবাচক বহিব্রীর মধ্যেও সংখ্যা থাকে। এই যে 10 গজ, এখানে তুমি কীভাবে করবা? এই ধরনের কনফিউশনের মধ্যে যখন পড়বা, তখন ওই সংখ্যাবাচক শব্দটা যদি বিশেষ্য হয়, বিশেষ্য, তাহলে
ওইটা হবে তোমার দ্বিগু সমাস, দ্বিগু সংখ্যাবাচক সমাস। আর যদি সেটা বিশেষণ হয়, সে শব্দটা যদি বিশেষণ হয়, তাহলে সেটা হবে তোমাদের সংখ্যাবাচক বহুব্রী সমাস। এখন সব প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বিশেষ্য এবং বিশেষণ এটা আইডেন্টিফাই করব কিভাবে? তোমাদেরকে বিশেষ্য এবং বিশেষণ আইডেন্টিফাই করার জন্য একটা ক্লু শিখাইয়া দিই, সারা জীবনের জন্য এটা মাথায় রাখবা। বিশেষ্য এবং বিশেষণ আইডেন্টিফাই করার জন্য একটা ক্লু তোমাদেরকে শিখিয়ে দিই। মনে করো এই যে হচ্ছে যে তোমাদেরকে কোথায় দেখাতে পারি, বিশেষ্য এবং বিশেষণের জন্য তোমাদের একটা ক্লু হচ্ছে, মনে করো এই যে কোনো একটা শব্দ, ওই শব্দটার পূর্বে যদি কোনো শব্দ বসাতে পারো, ওই শব্দটার পূর্বে যদি কোনো শব্দ বসাতে পারো, তাহলে সেটা হচ্ছে, ওই শব্দটা হচ্ছে যে বিশেষ্য। ওই শব্দটা হচ্ছে কি? বিশেষ্য। আর যদি ওই শব্দটার পরে কোনো শব্দ বসাতে পারো, তাহলে সেটা হচ্ছে বিশেষণ। আমার কথা আবার বুঝিও, যদি পূর্বে বসাতে পারো কোনো একটা শব্দ, তোমার এখানে এই শব্দটাকে তুমি বিশেষ্য এবং বিশেষণ আইডেন্টিফাই করবা, এই শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ। এই শব্দটাকে তুমি আইডেন্টিফাই করবে এটা বিশেষণ নাকি বিশেষণ। যদি ওই শব্দটার পূর্বে যদি কোনো শব্দ বসাতে পারো, তাহলে সেই শব্দটা বিশেষ্য হবে। আর যদি ওই শব্দটার পরে কোনো শব্দ বসাতে পারো, তাহলে ওই শব্দটা বিশেষণ হবে। দেখো তো, চৌরাস্তার পূর্বে কোনো শব্দ বসাতে পারতেছো কিনা? চৌরাস্তার পূর্বে কিংবা পরে কোনো শব্দ বসাতে পারতেছো কিনা? কথা বুঝতেছো আমার? যেমন দেখো 10 গজের পরে কিন্তু আমরা একটা শব্দ বসাতে পারতেছি, 10 গজ কাপড় বলতে পারতেছি, 10 গজ কাপড়। অর্থাৎ বলছি ওই শব্দের পূর্বে যদি কোনো শব্দ বসানো যায়, তাহলে ওটা হবে বিশেষণ। তাহলে এটা কি? 10 গজ কাপড় বলতে পারতেছি, তার মানে 10 গজ এটা কি? বিশেষণ। 10 গজ এটা কি? বিশেষণ। তোমাদেরকে আরেকটু আমি বোঝাই, যেমন হচ্ছে যে সুন্দর, মনে করো একটা শব্দ হচ্ছে সুন্দর, সৌন্দর্য, সৌন্দর্য। এরপরে হচ্ছে যে সুন্দরী। এখানে কোনটা কি বলো? সৌন্দর্য এবং সুন্দরী, এই তিনটা শব্দের মধ্যে কোনটা কি হবে? বিশেষ্য বিশেষণ কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? দেখো, সুন্দর ফুল এটার পরে বসাতে পারতেছি, সুন্দর ফুল। তার মানে যদি পরে বসায়, ওই শব্দটার হচ্ছে যে পরে যদি কোনো শব্দ বসাতে পারি, তাহলে আমরা বলেছি সেটা সবসময় বিশেষণ হয়। কি হয়? বিশেষণ হয়, সুন্দর ফুল। এরপরে দেখো সুন্দরী মেয়ে হয় কি না? সুন্দরী মেয়ে, এখানে সুন্দর আর সুন্দরী দুইটাই কি? বিশেষণ। এরপরে সৌন্দর্যের পূর্বে এবং পরে কিন্তু কিছুই বসানো যাচ্ছে না, সৌন্দর্যের পূর্বে এবং পরে কিছুই বসানো যাচ্ছে না। তার মানে কি? সৌন্দর্য কি? সৌন্দর্য তোমার হচ্ছে যে বিশেষ্য। তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ, তোমার সৌন্দর্যে বসানো যাচ্ছে, দেখো তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ, এখানে তোমারটা কি? আবার মনে করো ফুলের সৌন্দর্যে আমি মুগ্ধ, ফুলটা কি? এখানে বিশেষণ না, ফুলটাও এখানে বিশেষ্য। সৌন্দর্যে, ফুলের সৌন্দর্যে আমি মুগ্ধ, সৌন্দর্য এটা কি? বিশেষ্য। আমার কথা বুঝতে পারছো?
তার মানে কোনো শব্দের মধ্যে কোনো শব্দ একটা শব্দের পরে যদি কোনো কিছু বসানো না যায়, যদি শব্দের পরে যদি কোনো কিছু বসানো না যায়, তাহলে ধরে নেবা ওই শব্দটা তোমার বিশেষ্য। আর যদি বসানো যায়, ওই শব্দের পরে যদি কোনো শব্দ বসানো যায়, তাহলে সেটা হচ্ছে বিশেষণ। তাহলে 10 গজ কাপড় এটা কি বিশেষণ। আর চৌরাস্তা এটা হচ্ছে যে ধরো যেমন মনে করে একটা হতে পারে যে গাজীপুরের চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা বসানো যাচ্ছে। পূর্বে বসানো গেলে আমি বলছিলাম তোমাদের, পূর্বে যদি বসানো যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিশেষ্য। আর যদি পরে বসানো যায় সেটা হচ্ছে বিশেষণ। গাজীপুর চৌরাস্তা, গাজীপুরটা এটা কি বিশেষণ না, গাজীপুরটা হচ্ছে যে বিশেষ্য। গাজীপুরটা নিজেও একটা নাম, চৌরাস্তা এটাও নাম। তার মানে চৌরাস্তা এবং 10 গজ অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের যে কনফিউশনটা সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমি আরেকবার একটু সামারি করে দিই। বিশেষ্য এবং বিশেষণ, কোনো শব্দ বিশেষ্য কিনা কিংবা বিশেষণ, এটা তোমাদের আইডেন্টিফাই করার জন্য করতে হবে ওই শব্দের শেষে যদি পরে যদি কোনো শব্দ বসানো যায় তাহলে ওই শব্দটা বিশেষণ হবে। আর যদি ওই শব্দের পূর্বে কোনো শব্দ বসানো যায় তাহলে ওটা বিশেষ্য হবে। কথা শেষ। পরে বসানো গেলে যদি পরে বসে তাহলে কি, পরে বসলে কি, এই যে সুন্দরী মেয়ে, সুন্দর ফুল, পরে বসলে কি বিশেষণ। এগুলো কি অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। হ্যাঁ, বিশেষণ। আর সৌন্দর্য, তোমার সৌন্দর্য, তোমার এখানে কি, তোমার এখানে হচ্ছে যে প্রনাউন, আমরা যেটা সর্বনাম বলি। সর্বনাম কি কখনো অ্যাডজেক্টিভ হয় না। অর্থাৎ ওই শব্দের পূর্বে যদি কোনো শব্দ বসানো যায় সেটা বিশেষ হবে, আর যদি পরে বসানো যায় সেটা হবে বিশেষণ। আশা করি তোমরা পুরা ক্লাসটাই এই যে তোমরা দেখছো, তোমরা যদি এই যে নিয়মগুলো আছে এখানে একদম পুরা সমাসের যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন অবশ্যই করব, সেই জায়গাটা পুরাটাই আমি আলোচনা করেছি। তোমরা যদি এটাকে তোমরা যদি ভালো করে শিখে নাও তাহলে আশা করি সমাজ থেকে যদি তোমাদের কোশ্চেন করে তাহলে তোমরা ওটার আনসার করতে পারবে ইনশাল্লাহ তোমরা করতে পারবা ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা ভিডিওটা দেখবা একটু শেয়ার করে দিবা যাতে অন্য কেউ দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।